আসসালামু আলাইকুম। পড়ছি গল্প আমার আলাদিন। লিখেছেন জাবিন ফোরকান। পর্ব 15। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইবান। সময়টা সন্ধ্যার পর। এই সময় অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইবানের জন্য বাটি ভর্তি নারকেলের নাড়ু আর শরবত দিয়ে গিয়েছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেয়ে বাসায় না যেতে। এই ঘরে সাইবান পরিবারের সদস্যের মতো, তেমনি তার ঘরে অনুরাগ। সাইবান যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে ততক্ষণে তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে তাই খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ছড়িয়ে সে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুরে দিল। অপর হাতে জয়স্টিক তুলেই গেমে যোগদান করলো। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে, সাইবান বাঁকা হেসে মন্তব্য করলো। স্ক্রিনের দিকে তাকিয়েই অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করেছে তাই? মেয়েদের সাবান ব্যবহার করিস এখনো? মানে স্বভাবটা আর যাবে না। সাবানেরও আবার মেয়ে ছেলে? তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানলি লাক্স সাবানের গন্ধ কীরকম? তীর্যক হাসলো সাইবান, চোখ টিপ দিয়ে জানালো, আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেলল অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখল, পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতন মনে হয়। গায়ে গতরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করে মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়? আমি তো সবসময় খুশি থাকি, ইদানিং কেন বলছিস? আই মেন্ট জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের উপর সাইবানের আঙ্গুল জমে গেল। গেমের ভেতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসে ব্যক্ত করল, টু বি অনেস্ট, আমি মনে করছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না। কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করেছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অফ ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইবান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো না সে, আপন মনেই শুধালো, সেদিন আবিরদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস, তবে আমি ওভারঅল সব কিছু দেখেই বলছি। ইরাম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইবান। জলজলের চোখে ঠোঁটে অদ্ভুতরে হাসি মেখে বলল, ইট ডাজ নট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার্ড। ইরাম আপু আমার খালার মেয়ে, ছোট থেকে ওনাকে দেখেই বড় হয়েছে। যদিও বা মাঝখানে সে যাক, আমি এটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পর কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কুলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি ক্যানট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস অল? নো ফিলিংস অ্যাটাচড? অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করে বসল। সাইবানের চেহারায় একটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করেই বেখাপ্পাভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এলিয়ে সে হাসি নিয়েই বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব টিলিংসের ধারধারি? অনুভূতি শুধুই দুর্বলদের অলংকার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি, এই যা। একটু? একটু সাইবান? চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে একেবারে বিনা কারণেই হুট করে রেগে গেল। তো তোর বউ হলে কি করতি তুই? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বললে প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকায় উকড়ে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই, বল। স্টপ ইট। লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যিই রেগে গেছে, চেহারায় বোঝা যাচ্ছে। কিন্তু অনুরাগ শান্তভাবে চেয়ে রইল। সাইবান হাত মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তাতে কারোর কিচ্ছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন আর ওনার একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যিটা কোনোদিন বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরোদস্তুর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পিছনে ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতের মাটন বিরিয়ানি খাবো। এটুকুই? চলে গেল সাইবান। অনুরাগ ঠায় বসে বন্ধুর চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটি দীর্ঘশ্বাস ফেলল।
নিজের কপাল ঘষে আনমনেই বিড়বিড় করলো, সাধে কি তোকে বাচ্চা বলি? এখনো অবুঝি রয়ে গেলি রে তুই, স্টাবর্ন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়েই নিজের হুইল সুজোড়া পায়ে গুলিয়ে রাস্তা ধরে স্লাইড করে এগোতে লাগলো সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ, বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখ মুখের আশপাশ। অতিরিক্ত আক্রোশ ফুটল তার পদক্ষেপে। বনবন করে ঘুরছে জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারের একটা গাছের গুড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খসখসে গুড়ির উপর। চোখ বুজে ফেলল, অস্ফুট স্বরে বলল, শিট। কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর তৈরি করা, অন্য পাশে ময়দার তৈরি ছোট রুটি। সেগুলোর ভেতর পুর ভরে ভাঁজ করে মোমো বানাচ্ছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজ রেখে দেয়, ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। একপাশে ছোট ক্রিবে ঘুমাচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি নিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাঁজ করে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখা যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরও খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে, ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তয় একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে করেন না। ইরাম ব্রু তুলে পিছনে ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে, বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শিখে আপনি কি করবেন? চাকরি করার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলেই গেল, না মানে, এবারের অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতে ভয় পাইছিলাম, ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে। কিন্তু মানুষটা রংবাজ হইল, আপনার অনেক টেক কেয়ার করে, বোঝা যায়। তাহলে দরকার কি, সব যেমন চলতেছে অমনি চলুক। অস্ফুট একটি হাসি ফুটল এবার ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা। কিছুদিনেই বুঝে গেলে ও আমার কেয়ার করে? করে না? আহাম্মকের মতো প্রশ্ন করে বসল সুগন্ধা। ইরাম মৃদু হেসে জানালো, হুম, আমি বলছি না ও আমার কেয়ার করে না, বরং করে। তাইলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারায় অভিজ্ঞ একটা ভাব ফুটে উঠছে দেখল সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না। ছুতে গেলেও হাত পরিষ্কার করি, দিনে 14 বার মোবাইলের স্ক্রিন মুছি, ব্যাক কভার ব্যবহার করি, স্ক্রিন প্রোটেক্টর গ্লাস, আরও কত কি। তেমন নতুন বউ সব ছেলেদের কাছেই ভালো লাগে। সে বিয়ে যে কারণেই হোক না কেন, যেমন ভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছেই একটা শখের জায়গা। তার যত্ন তো হবেই। যা, মোবাইল আর বউ এক হইল। এবার খানিক শব্দ করে হাসলো ইরাম। বেশ মিষ্টি একটা খিলখিল ধ্বনি। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎ শুধিয়ে বসল, তোমার বয়স কত সুগন্ধা? সামনের মাসে 21 হবে। আর আমার 32। সুগন্ধা চোখ পিটপিট করলো। ইরাম সরাসরি কিছু না বললেও একজন মেয়ে হিসেবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকালো। পরিণতি এক। মানুষের মনটাই এমন সুগন্ধা, সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবেসে বলছে তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে দিবে, ঠিক 5 বছর পরেই সে তোমায় দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটাই এমন, পুরাতন জিনিসের কদর করে কয়জন। আপনি একেবারে দার্শনিক লেভেলে কথা বলেন আপা। আপনার কথা শুনে এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছা হইতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তিই বিশ্বাস, সেটা তো করতেই হবে। তবে মনে রেখো। মুখ তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টির বাণের চেয়ে ইরাম বলল, পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতন। যতদিন নতুন থাকে প্রতিদিন পরতে ইচ্ছে হয়। পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোনায় পড়ে রয়। অতঃপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো। আমি আপা বিয়াই করব না আর। মৃদু হাসল ইরাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করল না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে।
অথচ আর ভেতরে ঢুকলো না। নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইজানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকেই দেখতে পেল বিছানার উপর একটা ডাফল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠেসে ভরছে সাইবান। ইরাম এগিয়ে গেল। কি ব্যাপার, কোথাও যাচ্ছ? শো আছে, ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরাম ইজানকে বিছানায় শুইয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে ভরেছে উল্টো করে সেসব বিছানায় ঢেলে এবার সুন্দর করে এক একটা ভাঁজ করে করে ভেতরে রাখতে লাগলো। সাইবান ভ্রু কুচকে সরে দাঁড়ালো। শো কোথায়? সিলেটে, 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরোয়াভাবে লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছে কি ছুঁয়েনি, ইরাম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনের সুরে বলল, খালামণি আমাকে বলেছে চেঞ্জ পোকার নাকি তুমি? সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ, তাড়াতাড়ি মরার এত শখ কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাটুকু বিসর্জন দিতে হবে? সাইবানের কথার ধাঁচটা ভালো লাগলো না ইরামের, তবে সে অতিরিক্ত কিছু বলতে পারলো না। বিছানায় খেলতে থাকা ইজান হুট করে কেসে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটা, কি হয়েছে? সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনো নেভেনি বিধায় ধোঁয়া সৃষ্টি করছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইজান নিশ্চয়ই তামাকের ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দার দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতঃপর তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে রুম স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশেপাশে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখল, বিশেষ কোনো মন্তব্য করল না আর। সাইবান নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করলো, কালো রঙের, তাতে ডোরেমন কার্টুনের ছোট্ট একটা চিত্র আঁকা। ইরামকে দেখিয়ে সে হঠাৎ করে বলল, জাস্ট ফর ইউর রিমাইন্ডার, এটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরাম মাথা কাত করে তাকালো। বুঝতে পারেনি সাইবান হঠাৎ করে তাকে একটা টি শার্ট কেন দেখাচ্ছে। তির্যক হেসে সাইবান ব্যক্ত করলো, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে, সেই জামা ছোট হোক, ছিঁড়া হোক কিংবা হোক পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। জাস্ট লাইক মি। ইরামের চোখজোড়া বড় বড় হয়ে গেল। ঠোঁটজোড়া ফাঁক হলেও সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান আর অপেক্ষাও করল না, ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে, যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে। সনসনে হাওয়া তার শরীরে ঝাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন। সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরাম এক প্রকার জোর করে তাকে বিছানায় শুইয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ায় সুবিধা হয়েছে। একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিল। তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলায় এমন চুল খুলে ঘুরে বেড়াতে, ভূত পেতনি ভর করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না তার। অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেয়াল বরাবর আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে ওই কথাটা বলেছে। ইরাম মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝিয়ে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অরণ্যের মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিন সকালের কথোপকথন। ইরাম বাসর রাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের উপর আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হব, নাস্তা বানাবো, অনেক কাজ। হুম, তুমি ভাবলেও বা কিভাবে আমি আমার বউকে বিয়ের পরদিনের রান্নাঘরে ঢুকতে দেবো? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পা এই শক্ত মেঝেতে আমি স্পর্শ হতেই দেব না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরান বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসে কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণে অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসত আর ভাবত, এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অরণ্য মুছতে দেবে না।
বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলল। সে তাই কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করল সে। মাথা ঝাঁকালো। না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে। সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। একটা শব্দেই ইরামের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে। ফোনের রিংটন। ইরান কামিজের ওড়না ঠিকঠাক করে ভেতরে এলো। নাইট স্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ ছেলেটার খবর নেই। বেঘোরে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একবারে। এপাশে থাকা ইজানের ছোট্ট ডান হাতটা তার কপালের উপর পড়ে আছে। বাপ ছেলে কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে কে জানে। সাইবান হুঁশে থাকলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করত। ভেবে ইরাম মনে মনে খানিক এসে তারপরে এগোলো। নাইট স্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতেই তার ভ্রু কুঞ্চিত হলো। কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম, তিতলি বেব। ইরামের বুকে একটা খচখচ অনুভূতি হলো। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে। এটা সে জেনেছে সামিয়ার সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলে ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকলো। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মোড়ামুড়ি করেও উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুলল, তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজানের হাতটা সরিয়ে দিয়ে খেকিয়ে উঠল। কি রে ভাই, বাপের কপালে বদল দিচ্ছিস? শকুনের দোয়ায় গরু মরে না, তোর আম্মাজান শেখায়নি? ইরাম হুট করে নিজের একটি আঙ্গুল সাইবানের ঠোঁটে চেপে ধরল। ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণীর চেহারা তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলল যেন। ঠোঁটের উপর নরম আঙ্গুলটার ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙ্গুলটা একটা গাঢ় চুমু দেওয়া থেকে নিজেকে নিবারণে। সাইবানের গোলাটে দৃষ্টি এবং ফোলা মুখখানি দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল। এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটু ঢোক গিলে ফোন হাতে নিল। কলার আইডি দেখে 1 সেকেন্ড তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় বসে ইজানকে ঠিকঠাক করে শুয়ে রাখল। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান, রীতিমতো রুদ্রমূর্তি হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না করে ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙ্গুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরল। ঘড়ির দিকে তাকালো ইরাম। প্রায় 3টা বাজছে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে, কখন ফিরবো জানি না। এটুকুই? বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুট জুতো পায়ে গলিয়ে হনহন করে ঝোড়ো গতিতে হেঁটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায়, হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন কলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চাইতেও আর কিছু ভাবতেই পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় ঘুমিয়েছে ইরাম। 8টার দিকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। সুগন্ধার আজ থেকে নিজের ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালের চা নাস্তা সে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছেন, তার রুমের বাতি জ্বলছে, হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে, নাস্তাটা একাই করে। সকালের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড, ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো। সাইবান এখনো ফেরেনি। বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে, তখনই ঘটনাটা ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। সাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো। অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটি দৃশ্যের। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান। থমথমে পাথরের চেহারা, মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুলে রূপালের আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতেই একটা লাগেজ ধরে রাখা। ব্রজোরা সদা কুঞ্চিত, চেহারা দেখতে মনে হবে বিনা কারণেই জীবনের উপর বিরক্ত তিনি। ইরামের চেতে একটু ভুল হলো না। পুরুষটির চোখ গোটা বাড়ির উপর ঘুরে রমণীর উপর থামল। ইরাম সঙ্গে সঙ্গে নিজের ওড়না মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম খালু বলেই সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য। অথচ চকচকে কালো সুপরিহিত পা জোড়া ইরাম ছোঁয়ার আগেই সরে দাঁড়ালো। জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। উপর থেকে অতীব ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না। পর্ব 16। 2তলা বাড়িটার সামনে বেশ কতক মানুষের ভিড়। শেষ রাত হওয়া সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই।
নিচতলার জানালা দিয়ে বাইরের কর্মকাণ্ড ভয়ার্ত চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলেপিলেগুলোর সাথে ঝামেলায় জড়িয়েছেন। লিডার গোছের ছেলেটার নাম বখতিয়ার। ঘাড়ের কাছে ট্যাটু, চুলগুলো উস্কো খুস্কো, চোখেও কেমন যেন নেশালো ভাব। মিস্টার চৌধুরীর কলার চেপে ধরে হুমকি দিচ্ছে রীতিমতো, আপনার মেয়েকে শুধু আমি বিয়ে করব, বুঝছেন চৌধুরী সাহেব? 2টা বছর প্রেম করার সময় ওর মনে ছিল না মান সম্মানের কথা? আমার পার্টি কিন্তু ক্ষমতায় আছে, বুঝে নিয়েন। তেড়িবেড়ি করলে একেবারে গায়েব করে ফেলামো। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফের সাদাসিধা ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষের পরিণত হবে সে কল্পনাও করেনি। প্রেম বলে যেটা চালিয়ে দিচ্ছে সেটা ঠিক প্রেমও ছিল না। তিতলি একটুখানি পাত্তা দিত এই যা। সাইবান আসার পর থেকে তার জীবনটাই বদলে গিয়েছে। অন্য কারোর সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলির মা মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়তে শুরু করে দিয়েছেন। এমন সময় দুটো বাইক এসে থামলো তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আফনান, নীরব আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়াই প্রত্যেকে ছুটে এসে ভিড়ের মাঝে ঢুকে পড়ল। ছেলেদের মধ্যে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখানে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের অসভ্যতা? রাতে বিরেতে একটা ভদ্রবাড়িতে এসে ভদ্রলোকদের বিরক্ত করছেন কেন? পুলিশকে জানাতে বাধ্য হব কিন্তু। অনুরাগের কথায় বক্তিয়ার ভীষণ চটে গেল। প্রতিদ্বন্দ্বিতা আশা করেনি সে। নিজের একটা হাত তুলে দ্বিধা ছাড়াই শটান অনুরাগকে থাপ্পড় দিয়ে বসল সে। আতকে উঠল সবাই। ইউ স্কাউন্ড্রেল! নীরব খেকিয়ে উঠে বক্তিয়ারকে পিছন থেকে ঘুষি দিতে যাচ্ছিল, তবে দলের অন্য দুটো ছেলে নীরবকে জাপটে ধরে ফেলল। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে। মুখের ভেতর রক্তের নোনতা স্বাদ টের পাচ্ছে এখন। মিস্টার চৌধুরী অনুরাগকে ধরে ফেললেন, আর্তনাদ করে বললেন, তোমাদের সমস্যাটা কি? সাধারণ মানুষকে পাও শুধু জ্বালাতন করতে। সাধারণ? আপনার কাছে যে টাকার বস্তা আছে বাইর করেন। এত টাকা পোকায় খেয়ে শেষ করতে পারবে না। এলাকার উন্নতির জন্য লাখ পাঁচেক দিতে সমস্যা কি? টাকা দিবেন নাকি মেয়ে দিবেন আপনার ব্যাপার। কুটিল হাসি মেখে বলল বক্তিয়ার। পরক্ষণেই চোখ ঘুরে তাকালো বাড়ির ভিতরে দাঁড়ানো তিতলির দিকে। কেঁপে উঠল মেয়েটা। বাঁকা হাসলো বক্তিয়ার। অশ্লীলভাবে ঠোঁট চাটল সে। তবে তার সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে পেছন থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো, থোবরা বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিতে চাই, নিবি? বক্তিয়ার ভীষণ অবাক হয়ে ঘুরে তাকিয়েছে কি তাকায়নি। তার চোয়াল বরাবর প্রচণ্ড শক্তিতে একটা ঘুষি আছড়ে পড়ল। এতটাই জোর যে বক্তিয়ারের শরীরটা ছিটকে পড়ল মাটিতে। মনে হলো চোয়ালের হাড় বুঝি নড়ে গিয়েছে। তার দলের ছেলেরা আতকে উঠে ঝট করে সামনে তাকালো। আবছা লাইটের আলোয় প্রতিফলনে ভেসে উঠল ছায়ামূর্তিটি। সুঠাম শরীরের অধিকারী, জ্যাকেট পরে থাকলেও শক্তিশালী বাহু স্পষ্ট বোঝা যাচ্ছে। সুদর্শন তীক্ষ্ণ চেহারায় জান্ত হিংস্রতা। ব্রু পিয়ার্সিং চিকচিক করছে অশনি সংকেতের মতন। দণ্ডায়মান সাইবান আলাদিন। কোন শালা তুই? বক্তিয়ার ব্যথায় চিৎকার করে উঠল, কল মি ড্যাডি। তীর্যক হেসে ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল সাইবান। তার নয়নজোড়া ক্ষিপ্তভাবে চারপাশ পর্যবেক্ষণ করল। অনুরাগের ফুলে উঠতে থাকা গাল, আতঙ্কিত মিস্টার চৌধুরী, আর সবশেষ জলজলে দৃষ্টিতে আশা নিয়ে তাকিয়ে থাকা তিতলি। সাইবানের সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। সাইবান অবশ্য নাটক দেখতে দাঁড়িয়ে থাকলো না। তিতলিদের বাড়ির পাশেই নতুন কিছু জিনিস তৈরির কাজ চলছিল। হন করে এগিয়ে গিয়ে সেখান থেকে পড়ে থাকা একটা চেলা কাঠ তুলে নিল সাইবান। মিস্টার চৌধুরী ভরকে গেলেন এই ছেলের এমন রুদ্র রূপ দেখে। বাবা, আস্তে আস্তে, মারামারির কি দরকার? চান্দাবাজ আর ইফটিজারদের জন্য মায়ের উপর কোনো কথা নেই, আপনি সরুন আঙ্কেল। বক্তিয়ার কোনো মতে উঠে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি। সাইবান শটান কাটটা দিয়ে জোরালো আঘাত এনে বসলো ছেলেটার পাঁজর বরাবর। মুহূর্তেই গন্ডগোল বেঁধে গেল। আফনান, নীরব, অনুরাগ এরাও আর বসে রইল না। আশেপাশে যে যা হাতে পেয়েছে সেটা নিয়েই চড়াও হলো। ধস্তাধস্তির মাঝে বক্তিয়ারের কলার ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান। ঠিক তিতলির পায়ের সামনে বান্দাকে উপর করে ফেলে পিঠের উপর পা দিয়ে চেপে ধরল। এক হাতে চেলাকাত ধরে রেখে শাসালো, আমি যা যা বলবো বাঁচতে চাইলে তাই তাই রিপিট করবি। বল, আম্মা জান আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও আপনার দিকে কুনজরে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি কুত্তার পা ছাটি। বল। বক্তিয়ার জোর করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অপমানের টকটকে হয়ে গিয়েছে সম্পূর্ণ। সাইবান আরও জোরে চেপে ধরল তাকে। বলবি নাকি উদম কেলানি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বস্তিগুলো না, আমিও দিতে জানি। আম্মা জান বলতে বাধ্য হলো বক্তিয়ার। বাঁকা হাসি ফুটল সাইবানের ঠোঁটে। সে শিখিয়ে দিল, আম্মা জান আমাকে মাফ করে দিন। আম্মা জান আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চাটি হয়ে যাব। মেয়ে দেখলে আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে উল্টো দিকে দৌড় দেব। আমি দুধ খাওয়া?
শুনতে শুনতে বুকে দুবাহু চেপে বেশ উপভোগ করে গেল তিতলি। বক্তিয়ার ছাড়া পেল টানা 7টা মর্মান্তিক বাক্য উচ্চারণ করার পরেই। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল, অনেকেই আবার ভিডিও করেও রাখলো। সব শেষে উঠে পড়ে টলতে টলতে যখন সে নিজের দলের ছেলেদের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরের দিকে এগোলো, তখন পিছনে তাকিয়ে সাইবানের সঙ্গে দৃষ্টি মেলালো। চেলাকাটটা কাঁধে ঠেকিয়ে বাঁধা, এক হাতে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে পড়ে রেখেছে। ভ্রুকুচকে তীব্র অসহনীয় এক দৃষ্টিতে বক্তিয়ারের দিকে তাকালো সে। তোকে আমি দেখে নেব, দাঁত কিরমির করে উচ্চারণ করলো বক্তিয়ার। সাইবান খিলখিল করে হেসে ওঠে, ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলে উঠল, তুই কি রাতকানা? এখন দেখতে পাচ্ছিস না? আফনান নীরব একযোগে অট্টহাসিতে ফেটে পড়ল। অনুরাগ অব্দে হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়া গালটা চেপে ধরল। অপমানের চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাওয়ায় বক্তিয়ার আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে গেল গেটের বাইরে, অনুসরণে তার সাঙ্গপাঙ্গ। চারপাশ শুনশান হয়ে পড়তেই তিতলি ছুটে এসে সাইবানকে জাপটে ধরল। থ্যাঙ্কস দোস্ত, কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আব্বুকে যাচ্ছে তাই ভাবে হুমকি দিচ্ছিল। সাইবান খানিকটা বিব্রত হলেও তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা করে সরিয়ে দিল না, শুধু একটি হাত মেয়েটার মাথায় রাখল। ইটস ওকে নাও। তোমাদের সবাইকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির উপরে বসে পড়লেন। অনুরাগ তাকে ধরল। মিসেস চৌধুরীও ছুটে এলেন। এদের জ্বালায় বাঁচি না আর। থানায় চিঠিও করে রেখেছি, যদি পুলিশ একটু গুরুত্ব দিত। টাকা ঢেলেও লাভ হচ্ছে না। পার্টি ক্ষমতায় আছে তো, পলিটিক্সের পাওয়ারে উঠছে বেশি। এদের সাথে বেশি ঝামেলায় না জড়ানোই ভালো, প্রতিবেশীদের কেউ একজন বলল। তবে সাইবান পাত্তা দিল না। নিজের কাছ থেকে সাবধানে তিতলিকে দূরে সরিয়ে দাঁড়িয়ে চেলাকাট ফেলে দুহাত উপরে তুলে খানিক আড়মোড়া ভাঙল বুঝি। তারপর অবিচলিত কণ্ঠে বলে উঠল, আন্টি, এক মগ কফি হবে? শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না পারতে হেসে ফেললেন। দ্রুত বাড়ির ভেতর যেতে যেতে বললেন, অবশ্যই, তোমরা সবাই ভেতরে আসো। একেবারে সকালের নাস্তা না খাইয়ে কিন্তু ছাড়ছি না। আজকের সকালের নাস্তার টেবিল জুড়ে গুরুগম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু প্লেট চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রা নেই কারো মুখে। নীরব, অস্থির, রীতিমতো দমবন্ধকর একটা অবস্থা। সবাইকে নাস্তা বেড়ে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি আর চোখে মানুষটাকে দেখে যাচ্ছে ইরাম, AKM আহমদউদ্দিন, সাইবান সারিকার বাবা, সামিয়ার স্বামী এবং ইরামের খালু। পেশায় একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইরামের বিস্তারিত জানা নেই। এই মানুষটার সম্পর্কে জ্ঞান তার ভীষণই কম, শূন্য বললেও ভুল হবে না। কারোর সাথেই মিশুক নন। ছোটবেলার স্মৃতি হাতড়েও এই লোকটার বিশেষ উপস্থিতি ইরাম মনে করতে পারছে না। পাশাপাশি বসর বদলে সামিয়া এবং আহমদ বসেছেন একে অপরের মুখোমুখি। টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেয়াল তুলে দিয়েছে। বাবার পাশে বসা সারিকা বিশেষ অস্বস্তিতে আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কেমন যেন হাঁসফাঁস করছে। ইরাম টেবিল ঘুরে নীরবে আহমদের প্লেটে আলু ভাজি বেড়ে দিতেই তিনি প্লেট দূরে ঠেলে বলে উঠলেন, আমি আলু ভাজি খাই না। ইরাম ভরকে গেল। সামিয়া ভ্রু কুঁচকে তাকালেন। কবে থেকে? আলু ভাজি তোমার পছন্দের নাস্তা? আজকে থেকে আর পছন্দের নেই। গলা খাঁকড়ে দিয়ে ইরাম বলল, আপনাকে তাহলে ডিম্পোজ করে দিই খালু। 2 মিনিট একটু বসুন। হাত তুলে ইরামকে থামিয়ে দিলেন আহমদ। চা পরোটায় আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খোসার উপর হাঁটা বোধ হয় একেই বলে। শুধু ইরামই নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ সচেতন হয়ে উঠেছে। ইরাম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসল। কোনো মতে আধখানা রুটি সে শেষ করেছে, সেই সময়ে সামিয়া কথা বলার সিদ্ধান্ত নিলেন। না জানিয়ে মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন? ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? ভ্রু কুচকে ফেললেন সামিয়া। সেটা বলিনি। না না, বলে ফেলো। তুমি যা বলো তাই তো হয়। তোমার উপর কথা বলার কোনো অধিকার অন্য মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছা সব তোমারই পূরণ করতে হবে। বাকিদের দিক ভাবার প্রয়োজন নেই। আহমাদ! টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন সামিয়া। তীব্র দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না? নিজের মর্জি মতো যাকে তাকে বাড়ির বউ বানানোর সময় তোমার মনে হয়নি তুমি লিমিট ক্রস করছো? আহমেদের শান্ত কণ্ঠ, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে। উপেক্ষা করা অসম্ভব। সারিকা নিজের বাবা মায়ের উত্তপ্ত ক্রোধের মাঝে একটুখানি শীতল হাওয়া হতে চাইল। মম, ড্যাড, প্লিজ। তোমরা বাচ্চা না, এটা নাস্তার টেবিল। অন্য বাড়ির মানুষের সামনে এসব কি ধরনের উদ্ভট আচরণ? অন্য বাড়ির মানুষ যে ইরাম, তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা এমন সময়ও ঠিকই একটা ঠেস দিয়ে দিল। ইরাম একটি দীর্ঘশ্বাস ফেলে ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালো,
খালামণি, আপনারা প্লিজ আমাকে নিয়ে ঝগড়া করবেন না। যদি আমার জন্য এই দ্বৈরথ সৃষ্টি হয়ে থাকে তবে করজোর করে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার আপাতত আর কিছু করার নেই। প্লিজ আপনারা শান্ত হন, আমরা নাস্তা করি। আলাপ আলোচনা সব না হয় খালু আপনি বিশ্রাম নেওয়ার পর করা যাবে। আহমদ বাঁকা দৃষ্টিতে ইরামকে দেখলেন, তারপর এক চুমুকে গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ার টেলে টেবিল থেকে উঠে গেলেন। আমার হয়ে গেছে, এটুকুই। তিনি আর বসলেন না, লম্বা পা ফেলে বাড়ির অন্তর্মহলে আড়াল হয়ে গেলেন। আহমদ চলে যেতে সামিয়া নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন, কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে ফেললেন। সারিকা এগিয়ে নিজের মায়ের কাঁধে হাত রাখল। মম, ইটস ওকে, তুমি জানতে এমনটা হওয়ারই ছিল। ইরামেরও ইচ্ছা হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেয়, তবে সেই সুযোগ হলো না। পদশব্দ ভেসে এলো। ঝট করে ফিরে তাকাতেই সে দেখলো ভেতরে ঢুকছে সাইবান। কারো দিকেই তাকায়নি সে। সামিয়া আর সারিকা দুজন দুজনের গোপন কথোপকথনে ব্যস্ত থাকায় বিশেষ নজরপাত করেনি। তবে সাইবানের হাঁটুর দিকে জিন্সের ছিঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি এড়ালো না। সাইবান উপরে উঠে যেতেই সেও টেবিল ছেড়ে উঠে ছুটে গেল বেডরুমের দিকে। বেডরুমের ভেতর ঢুকে যথারীতি ইজানকে ক্রিবে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইবান। ছোট শিশুদের দুই হাত মুঠ করে গভীর ঘুমে আচ্ছন্ন, পাতলা ঠোঁটজোড়া হালকা ফাঁক করা। সেখান থেকে লালা রস গড়িয়ে বালিশে পড়ছে। বাঁকা হাসলো সাইবান। লাইফ তো তোরই পোটলা, খাওয়া কাদা হাগমতো ঘুম, সার্কেল অনগোয়িং। মাথা ঝাঁকিয়ে নিজের জ্যাকেটটা খুলে নিল সে। ভেতরের ট্যাঙ্ক টপ বেরিয়ে আসতেই ত্বকের উপর লালচে নীলাভ দাগ পরিষ্কার হলো। মারামারির সময় সেও কিছু কম হজম করেনি, তবে অতিরিক্ত উত্তেজনায় আদ্রেনালিনের ক্ষরণে তখন ওসব গায়ে লাগেনি, এখন লাগছে। গরম পানির ভেতর বসে থাকতে হবে ঘন্টাখানেক। জাকুজির কথা মনে পড়ল, কিন্তু হাতে অত সময় নেই। দুপুরের আগে আবার সিলেটের জন্য বেরিয়ে যেতে হবে। সে যখন ঘাড়ে একটা তোয়ালে ঝুলিয়ে বাথরুমে কুইক শাওয়ার নিতে যাবে তখনই বেডরুমে ঢুকলো ইজান। খানিকটা হাঁপাচ্ছে, ছুটে এসেছে বোঝা যাচ্ছে। সাইবান এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না। মাথা কাত করে স্ত্রীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলল, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে আর তর সইছে না যে ছুটতে ছুটতে এসেছেন। বলেই শাহরুখ খান স্টাইলে বুক চেতিয়ে দুবাহু মেলে ধরল সাইবান। ইরহাম বিরক্তিবোধক শব্দ করে এগিয়ে এসে চাপড় দিল তার মেলে ধরা হাতে। মজা বন্ধ করো, সারা রাত কোথায় ছিলে? আর এসব কিসের দাগ? ব্যথা পেয়েছো কিভাবে? মুখ থুবড়ে ম্যান হলে পড়েছ, এমন গালগল্প আমায় বিশ্বাস করতে বলবে না। বেশি কিছু না, এই একটু শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাম আর কি। রাত না হলে আবার খেলা জমে না। সাইবানকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইরাম। অতপর দ্রুত হাতে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এইড কিট নিয়ে এসে বসল। সাইবান ভ্রু তুলে বিস্ময় নিয়ে রমণীর কর্মকাণ্ড দেখে গেল। ইরাম অ্যান্টিসেপটিক দিয়ে তুলো ভিজে সাইবানের কাছে সরে এলো। নরম আঙ্গুলে তার মাথাটা সামান্য কাত করে ঘাড়ের দিকের দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। কেউ ঘুষি মেরেছে এখানে। এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল সাইবানের ঘাড়। শিউরে উঠল সে না চাইতেও। চোখ জোড়া অজান্তেই বন্ধ হয়ে এলো। ইরাম থেমে নেই। তুলোটা লালচে হয়ে ওঠা ত্বকে বসিয়ে আলতোভাবে মুছে নিতে নিতে সে ফিসফিস করল, মারামারি করেছো তুমি? জ্বালা হলো। দাঁতে ঠোঁট কামড়ে হেসে উঠল সাইবান। আপনার মাথার পিছনে তৃতীয় চক্ষু আছে মনে হচ্ছে। চলছে না, সুখ লাগছে। চাপ দিন, আরো জোরে কোচলে ভর্তা বানিয়ে ফেলুন। রাগে গজগজ করে উঠল সাইবান। ইরামের ঠোঁটে মৃত হাসি ছুঁয়ে গেল। এবার আরও খানিকটা কাছে ঝুঁকে এলো সে। সাইবানের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফু দিল জ্বালা কমানোর উদ্দেশ্যে। সাইবানের শিরদাঁড়া বেয়ে শীতল তরঙ্গ খেলে গেল। মনে হলো ব্রেনের ভেতর নিউরনের শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শরীরের সর্বশক্তিতে সে নিজেকে নিবারণ করলো ইরামকে ছোঁয়া থেকে। দুহাত টেনে ধরল বিছানার চাদর। আপুর সব গল্পেই নায়কেরা বিছানার চাদর টেনে ধরে। সরি আপু না ভাইয়া, আই এম নট শিওর। দুহাতে টেনে ধরলো বিছানার চাদর ভীষণ নিয়ন্ত্রণে। ইরামের অবশ্য এতে কিছু খেয়াল নেই। সে এক মনে নিজের কাজ করছে। ঘাট থেকে সাইবানের বুকের দিকটায় নেমে এলো সে। ট্যাঙ্ক টপের চিকন স্ট্র্যাপটা শক্তিশালী কাঁধের উপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করলো ত্বক। হার্টের উপরের দিকটায় নীলাভ একটা ছাপ। এবার সত্যিই রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তুলো ভেজোতে ভেজোতে সে বলল, এসব আমার একদম পছন্দ না আলাদিন। ভদ্র ঘরের ভদ্র ছেলেরা এমন করে না। সারা রাত বাইরে কাটানোর বিষয়টা না হয় আমি বাদ দিলাম, তবে নিজের এই অবস্থা করার মানে কি? অদ্ভুতরে হাসল সাইবান। কেন, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝি? ইরাম ঠোঁট ফুলিয়ে ফেলল। তেমন কোনো চিন্তা না করে অজান্তে তুলা খানিকটা জোরে চেপে ফু দিয়ে বলে উঠল,
হাজব্যান্ডের জন্য চিন্তা করা বারণ বুঝি? মাদার ফাক! অস্ফুট একটা অশ্রাব্য শব্দ বেরিয়ে এলো সাইবানের ঠোঁটগুলো। ইরাম বুঝতেও পারল না কি ঘটছে। নিজের কোমরে একটা হ্যাচকা টান খেলো। তার শরীরটা আছড়ে পড়লো বিছানার উপর। গায়ের ওড়নাটা একপাশে ছড়িয়ে পড়লো। খোপা খুলে চুলগুলো নদীর স্রোতের ন্যায় মেলে গেল চারিপাশে। সাইবানের ভারী ও শক্তিশালী পুরুষালী শরীরটা তার উপর উঠে এলো। ডান হাতের লম্বাটে আঙ্গুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবা দেশ দূরে। শীতল স্পর্শে কেঁপে উঠল ইরাম। পা দুটো ছটফট করে উঠতেই সাইবানের হাঁটু চাপ দিয়ে আটকে ফেলল তাকে। অবাক নয়নে চেয়ে রইল ইরাম নিজের উপর ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদেটে ত্বক কেমন রক্তাভ হয়ে উঠেছে। কালো চোখ দুটোই ঝিলিক খেলে যাচ্ছে। ঠোঁট জোড়া হালকা ফাঁক হয়ে আছে, ভারী শ্বাস ফেলছে। চুলগুলো কপালে ছড়িয়ে পড়েছে। সাইবান আরও কাছে ঝুঁকে আসতেই ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ বুজে ফেলল রমণী। কেন তা নিজেও বলতে পারবে না। সাইবান অত্যন্ত মোহ নিয়ে তার মুখটা দেখল। ইরামের নাকে ছোট একটা নসপিন জলজল করছে। বস্তুটা এত কেন টানছে বোঝার আগেই সাইবান ঝুঁকে সেই নসপিনের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ঝটকা দিয়ে উঠল, অথচ নড়তে পারল না। তার গলায় সাইবানের হাত আরেকটু শক্ত হয়ে চেপে বসল। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ইরাম জলজলে চোখ মেলে তাকাতেই সাইবানের দৃষ্টি মোকাবেলা করতে হলো তাকে। তার গলার চাপটা বাড়িয়ে মুখটা একটুখানি উপরে তুলে নাকে নাক ছুঁয়ে দিয়ে সাইবান ফিসফিস করল, কল মি হাজব্যান্ড অ্যাকিন, আর আমি আপনাকে পৃথিবীতে বসিয়ে চাঁদ তারা ঘুরিয়ে আনবো। এমন পিশাচকে ঝাঁকাবেন না যাকে সইতে পারবেন না, মাই প্রেশিয়াস। পর্ব 17। আলাদিন, মাঝে মাঝে তুমি এমনভাবে কথা বলো যে আমার মনে হয়। ইরাম নিজের কথাটা শেষ করতে পারল না। শব্দগুলো দ্বিধান্বিত হয়ে গলার ভেতর আটকে গিয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সে দেখছে তার উপর ঝুঁকে থাকা সাইবানকে। তার আধো বুলি শুনে সাইবান তার গলার পাশের পালস বরাবর আলতো আঙ্গুলের চাপ দিয়ে ফিসফিস করল, কি মনে হয়? যে তুমি, আমি, তুমি আমাকে। উয়া! জমে গেল সাইবান আর ইরাম উভয়ে। ক্রিবে শুয়ে থাকা ইজান একেবারে হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। ছোট হাত পা ছুঁড়ে এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কান্নাকাটি করছে যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। ইরামের মাতৃ মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ধাক্কা দিয়ে সাইবানকে নিজের উপর থেকে সরিয়ে ছুটে গেল সে সন্তানের কাছে। দ্রুত ইজানের ছটফট করতে থাকা শরীরটাকে নিজের বুকে তুলে নিয়ে দোলাতে লাগলো। এই যে বাবাটা, এই যে আম্মু এখানে, কান্না কেন? ক্ষুধা পেয়েছে তোমার? পেটু ভরেনি? সাইবান কয়েক সেকেন্ড উপর হয়ে বিছানায় পড়ে রইল। তার হাতটা এখনও চাদর আঁকড়ে ধরে রেখেছে, ঠিক যেখানে কয়েক সেকেন্ড আগ অবধিও ইরাম শুয়েছিল। চাদর মুঠ পাকিয়ে ফেলল সে। চোখ মুখ কুচকে বিড়বিড় করে নিজেকে নিজে বোঝাতে লাগলো, কুল ডাউন, কুল ডাউন, কুল, কুল, কুল। পোটলাটাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলানো যাবে না। পোটলা উঠতে পারে না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া। মনে মনে জপতে লাগলো সাইবান। ইরাম ততক্ষণে ফিডারের দিকে হাত বাড়িয়েছে। সে পাম্প করে রেখেছিল। কোনোভাবে নিচের কিচেনে ফেলে এসেছে সকালে নাস্তা তৈরি করার সময়। নিজেকে নিজে মনে মনে খানিক অভিসম্পাত করে এখন ম্রিয়মান হয়ে আসা ইজানকে বিছানায় উপর হয়ে থাকা সাইবানের পাশে রাখলো সে। একটু দেখে রাখো, আমি নিচ থেকে ফিডারটা নিয়ে আসছি, এই 5 মিনিট। থ হয়ে রইল সাইবান। চোখ মেলে ইরামকে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে দেখলো। তারপরেই তার করুণ চোখজোড়া এসে পড়লো ইজানের উপর। কান্নার বালাই নেই আর, তবে নয়ন দুটি অশ্রুতে ভিজে টলটল করছে। নাক টানছে আর অদ্ভুত ভঙ্গিতে সাইবানের দিকে তাকিয়ে আছে, যেন ভ্রুকুটি করছে তাকে। ভ্রু তুলে খানিকটা সময় তাকিয়ে থেকে খপ করে ইজানের গলায় হাত রাখলো সাইবান। নাজুক শরীরের অঙ্গ তার দুইখানা আঙ্গুলেই সম্পূর্ণ জড়িয়ে গেল। পোটলা, তোর কল্লাটা 2 ইঞ্চির, আর সাইরেন বাজাস 69 ইঞ্চির। তোর ভোকাল কর্ড নাকি টাইটানিকের হর্ন, টাইম মতো পোত করে বাজিয়ে দিস। সাইবান ইজানের ছোট্ট গলা আলতোভাবে আঁকড়ে ধরল। বিনিময়ে গুঙিয়ে উঠল ইজান। ছোট্ট শিশুটির ভ্রু এমনভাবে কুঁচকে এলো যেন পিতার উপর যার পর নাই বিরক্ত সে। এই চুপ! চোখ পাকাস কাকে তুই? চিনিস আমাকে? আমি তোর বিনা শ্রমে হয়ে যাওয়া বাপ। বুঝতে হবে মামা, এমনিতেই কল্লার শক্তি দেখে আমার দুনিয়া নাড়িয়ে ফেলেছিস। একদম চুপ! ঠাস! সাইবানের মুখটা একদিকে হেলে গেল। চোয়াল ফাঁক হয়ে পড়ল কয়েক ইঞ্চি। মুখের কথা তার মুখে আটকে রইল। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না
কি হয়েছে এইমাত্র? ইজানের ছোট্ট হাতটা সশব্দে আছড়ে পড়েছে তার বাম গাল বরাবর, সোজা বাংলায় বলা যায় থাপ্পড়। সাইবান চোখে অফুরন্ত অবিশ্বাস নিয়ে তাকাতে না তাকাতেই চোখ মুখ কুঁচকে এবার ছোট্ট পা তুলে পিতার থুতনি বরাবর লাথি ছুড়ে ইজান লাফিয়ে উঠল। ওই ব্যা, ইউ লিটল পিস অফ শিট! আর্তনাদ করে উঠল সাইবান। ইজানের ছোট্ট দু হাত বিছানার সঙ্গে চেপে ধরল, বিপরীতে নিজের পা দুখানা তুলে দমাদম ছুটতে আরম্ভ করলো ইজান। সে লাথি তার বাবার মুখে পড়ছে কি বুকে দেখার কোনো সময় নেই তার। অ্যাঁ অ্যাঁ আই, নাটকবাজ, ধরিবাজ, চালবাজ, এক চটকানায় মুড়ি ভাজ। এই যে আম্মু এসে পড়েছে পুচুকু। পিতা পুত্রের টি-টোয়েন্টির মাঝে রুমে প্রবেশ করে জমে গেল ইরাম। বিছানার উপর বসে আছে সাইবান, তার দুহাত তোলা উপরের দিকে, যেখানে ঝুলছে ইজান। ইজানের একটা পা এখনো সাইবানের ডান গাল বরাবর বসানো, আর সাইবানের হাত ইজানের মাথার অল্প বিস্তর চুলের মাঝে মুঠ করে রাখা। দুজনেই থমকে গেল ইরামের কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে। ঘুরে তাকালো ওই অবস্থায়। ইরাম দৃশ্য দেখে হাসবে কি কাঁদবে বলে গেল, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। জানি সর্বপ্রথম নিজের আধ লাথিটা পূর্ণ করে সাইবানের গালে ঠেকিয়ে ফেটে উঠল। উহি আ! ইরাম ছুটে এসে ছেলেকে কোলে নিল, দ্রুত ফিডারটা মুখে দিয়ে দোলাতে লাগলো। ইজান শান্ত হয়ে এলো তৎক্ষণাৎ, চুকচুক করে ভদ্র বাচ্চাটি হয়ে খাবারে মনোযোগ দিল। তখনও নিজের গাল চেপে ধরে রাখা সাইবান হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কি সাংঘাতিক! চেঙ্গিস খান নামটা ওয়েস্ট না হলে এই পোটলাকে দিয়ে অতি জরুরি হতো। শালা একটা ডিকটেটর। এতক্ষণ না হাসলেও এবার আর হাসি রুখতে পারলো না ইরাম, হাসতে হাসতেই বলল, তোমাদের দুজনকে এক রুমে ছেড়ে দেয়া আর বাঘেতে কুমিরে এক ঘাটে জল খাওয়া একই ব্যাপার দেখছি। সাইবান আর কিছু বলল না, এক হাতে নিজের মুখ ঘষতে ঘষতে অপলক নয়নে চেয়ে থাকলো ইরামের অকৃত্রিম হাসির দিকে। কয়েক ঘন্টা পর দুপুর হয়ে এসেছে প্রায়। সাইবান খাওয়া গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে বেরোবার উদ্দেশ্যে। গাড়িতেই যাবে যেহেতু একটা কজল টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরেছে। ডাফল ব্যাগ শেষবারের মতো দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। এমন সময় রুমে এলো ইরাম, হাতে সামিয়ার থেকে নিয়ে আসা ল্যাপটপ। ইজান সকালের পর আবার ঘুমিয়েছে আধ ঘন্টা আগে। ধীর পায়ে প্রবেশ করে নাইট স্ট্যান্ডে ল্যাপটপ রেখে ইরাম ব্যস্ত সাইবানকে দেখল। কাজের সময় ছেলেটার মনোযোগ একেবারে অনন্য ধরনের। কিছুক্ষণ ইতস্তত করলো রমণী। তার কিছু টাকা দরকার, হাত একেবারেই ফাঁকা। উপরন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সুগন্ধার সাথে বাইরে গিয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে আসবে। সাইবান যেহেতু চলে যাচ্ছে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, কিন্তু টাকার ব্যাপারটা তুলতেও কেমন যেন লাগছে তার কাছে। সামিয়ার কাছে এই কারণে চাইতে পারেনি, এমনিতেই তার জন্য অনেক করেছে বাড়ির মানুষগুলো। দেনমোহরের টাকাটাও সামিয়া ইরামের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। ওটা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করবে ভাবছি ইরাম। সেখান থেকে এখন তুলবে নাকি? অনেক কিছুই ভাবল সে, শেষমেশ সিদ্ধান্তে উপনীত হলো। সাইবানের পাশে গিয়ে দাঁড়ালো ইরাম। একটা কথা বলার ছিল। ঝেড়ে কেসে ফেলুন, আমার তাড়া আছে। নিজের কাজ করতে করতেই বলল সাইবান। ইরাম খুব বেশি সময় আর নষ্ট করল না, বলে উঠল, আমার কিছু টাকার দরকার, একটা কম্পিউটার কোর্স করতে চাচ্ছি। শুনেছি 2 মাসের কোর্স ফি 5,000। সাইবান এবার চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো। ব্রু তুলতেই তার আইব্রো পিয়ার্সিং জলজল করে উঠল। কিসের কোর্স? আর্টিকেল রাইটিং আর ওয়ার্কশিট ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আপাতত হ্যাঁ। ইরাম প্রায় প্রস্তুতি নিয়েই রেখেছিল যে একটা বেশ লম্বা চওড়া বিশ্লেষণ করবে, কেন এই কাজটা করতে ইচ্ছুক, কিভাবে করবে। মেয়ে বলে কেউ কাজ না দিলেও তাকে লড়াই করে যেতে হবে, কারো আপত্তি থাকলেও তার কিছুই করার নেই, ইত্যাদি ইত্যাদি। তবে সাইবান তেমন কিছুই জিজ্ঞেস করলো না। ট্রাউজারের পকেট থেকে নিজের ওয়ালেট বের করে যতগুলো নোট ছিল সবগুলোই বের করে আনলো। গুনেও দেখলো না কত আছে, সরাসরি ইরামের হাতে ধরিয়ে দিয়ে ওয়ালেট আবার পকেটে ভরে রাখলো। ইরাম অবশ্য গুনে দেখলো 8টা 1,000 টাকার নোট আর 4টা 500 টাকার নোট, মোট 10,000 টাকা। এটা তো অনেক বেশি, তোমার লাগবে না? ওয়ালেট তো পুরো ফাঁকা করে ফেলেছো দেখলাম। আমার কার্ড আছে, ক্যাশ না হলেও চলবে। বলেই সাইবান ব্যাগ কাঁধে ঝুলিয়ে রুমের দরজার দিকে এগোলো। আমার তো 5,000 টাকা হলেই চলবে, 10,000 কেন দিচ্ছ? ইরামের কণ্ঠস্বরে সাইবান ঘুরে তাকিয়ে বলল, রেখে দিন, পরে কাজে লাগবে।
না, লাগলে আবার চাইবো। আপাতত ঋণই করো না। টাকা কষ্ট করে উপার্জন করতে হয়, তোমার বাড়ির উঠানের গাছে ধরে না। ইরাম এগোলো, বাকি 5,000 টাকা ফিরিয়ে দিতে গেল সাইবানের হাতে। সঙ্গে সঙ্গেই তার হাতটা মুঠো করে চেপে ঝুঁকে এসে বান্দা তির্যক হেসে জানালো, ইউ বেটার লার্ন টু স্পেন্ড অ্যাজ ফাস্ট অ্যাজ আই আর্ন। থমকে গিয়ে মুখ তুলে তাকালো রমণী। তার চেহারায় সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল। ঠোঁটে লেগে থাকা হাসিটা দেখে ইরাম না চাইতেও একটি ঢোক গিলতে বাধ্য হলো। সাইবানের হাসিটা তাতে আর একটু বিস্তৃত হলো। ইরামের বাহু বেয়ে তার হাতটা উঠে এলো কানের লতিতে। কিছু এলোমেলো চুলের গোছা সযত্নে কানের পিছনে গুজে দিল সে। তারপর মুখ নামিয়ে সেই কানের কাছে আবেশ মাখা মৃদু কণ্ঠে বলল, পরের বার থেকে আর আমার কাছে টাকা চাইবেন না। এক্সট্রা ওয়ালেট ক্লোজেটের দ্বিতীয় ড্রয়ারে রাখা আছে। লক্ষ্মী বউয়ের মতো যা লাগে নিয়ে খরচ করবেন। মাস শেষে ওটা ভর্তি করে রাখার দায়িত্ব আমার। ইরামের ঠোঁটজোড়া ফাঁক হয়ে রইল। সম্মোহিতের ন্যায় সে চেয়ে রইল সাইবানের দিকে। কেন যেন দৃষ্টি ফেরাতে পারল না নিজের। সাইবান তার চোখের দিকে তাকালো। হুম, তারপর কিভাবে যেন বিদায় জানাতে হয়? ওই ইরাম মুখ খুললেও কথা শেষ করতে পারল না। সাইবান তার চিবুকে আঙ্গুল জড়িয়ে মুখটা তুলে কপাল বরাবর নিজের ঠোঁট বসিয়ে দিল। তার ত্বকের মাঝে অস্ফুট স্বরে বলল, খুব জলদি জ্বালাতে ফেরত চলে আসবো। ট্রাই নট টু মিস মি টু মাচ, মাই প্রেশিয়াস। আর দাঁড়ালো না সাইবান। নিজের উষ্ণতাটুকু কেড়ে নিয়ে উল্টো ঘুরে রুমের বাইরে বেরিয়ে গেল। ইরাম তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রইল বরফের মতো। অজান্তেই হাতে ধরে রাখা টাকায় তার আঙ্গুলগুলো সজোরে চেপে বসল। সে ভুলে গিয়েছিল অনুভূতি কিভাবে অনুভূত হয়। অথচ বহুদিন বাদে আজ তার উষ্ণ কিছু একটা ক্ষণিকের জন্য হারিয়ে ফেলার অনুভূতি কেন হচ্ছে, সেটা তার বোঝদার মস্তিষ্কও বুঝতে পারল না। পরদিন গতকাল সিলেটে শো করতে চলে গিয়েছে সাইবান। ইরাম আজ সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে। একটা হলুদ রঙের কামিজ আর সেলোয়ার। ওড়নাটা পরিপাটি করে কাঁধের দুপাশে তুলে দেয়া, চুলগুলো বিনুনি পাকিয়ে নিয়েছে। ইজানকে নিয়েই বেরোবে আজ, কারণ সামিয়া সারিকা কেউই বাড়িতে থাকবে না। সুগন্ধাও তার সাথেই যাচ্ছে, সেহেতু রেখে যাওয়ার প্রশ্নই আসে না। নাস্তা তৈরি হচ্ছে কিচেনে। ইরাম কিছুক্ষণের আগেই সাহায্য করে এসেছে সুগন্ধাকে। মেয়েটা এখন গরম করে নিচ্ছে সবকিছু। কেউই এখনো নাস্তার টেবিলে আসেনি। সময়টা ব্যবহার করার কথা ভাবল ইরাম। ল্যাপটপ নিয়ে বসে গেল। গতকাল থেকে একটা বিশেষ কাজ করবে বলে ভেবে রেখেছে, যেটা এতদিন করার কথা মাথায় আসেনি। সুগন্ধা থেকে টুকটাক খবর পেয়েছে সে। ইউটিউবে গিয়ে সার্চ দিল, অ্যারাবিয়ান ডেইস। একটি চ্যানেল ভেসে উঠল। মিউজিক সম্পর্কিত সকল ভিডিও, বিভিন্ন আর্টিস্টিক এমভি। সাবস্ক্রাইবার সংখ্যা 1 লাখের কাছাকাছি প্রায়। একটি বেশ জনপ্রিয় ভিডিও আছে, প্রায় 10 মিলিয়ন ভিউ। 1 বছর আগে আপলোড করা হয়েছে। ইরাম ভিডিওটা দেখল। ভাইরাল একটা গান, গত বছর টিভি চ্যানেলে আর এদিক সেদিকে বেশ শোনা হয়েছে। মেট্রো রেলে শ্যুট করা হয়েছে, বেশ অথেস্টিক কায়দায়। ভিডিওতে দেখানো ভবঘুরে টাইপের ভ্রমণ পিপাসু এক ছেলে, সেখানে অভিনয় করেছে সাইবান নিজে। একটু তরুণীও রয়েছে। তারুণ্যের প্রেম কাহিনী ধরনের মিউজিক ভিডিও। ইরাম ডিসক্রিপশনে গেল। সেখানে সিঙ্গার, প্রোডাকশন ইত্যাদি ক্রেডিটের সঙ্গে লেখা। মিউজিক কম্পোজার ডিজে আলাদিন। সাইবান কম্পোজার হিসেবেও কাজ করে এটা জানা ছিল না ইরামের। সুগন্ধার গুপ্ত তথ্য অনুযায়ী তার ইনস্টাগ্রামও আছে। গুগল থেকে সেখানেও ঢুকলো ইরাম। প্রোফাইল বের করে তার চোখ কপালে উঠে গেল। 5 লাখ ফলোয়ার সংখ্যা। বেশিরভাগ তার বিভিন্ন শো এবং কম্পোজিংয়ের পোস্ট। হুট করে দেখলে মনে হয় না, কিন্তু সাইবান নিজের কাজ নিয়ে বেশ ভালোই এগিয়েছে। স্ক্রল করতে করতে প্রায় 7-8 মাস আগেরকার একটি পোস্ট চোখে আটকে গেল ইরামের। তেমন কিছু না, সির্ফ একটা ছবি। কিন্তু সির্ফ একটা ছবি যেন রমণীর বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। জিমে তোলা একটা মিরর পিকচার। সাইবানের পরনে কোনো শার্ট নেই, উদাম শরীর। শুধু একটা ঢোলা কালো ট্রাউজার পরনে। পেটানো শরীর আবছায়া আলো আধারিতে ফুটে উঠেছে। শক্তিশালী মাংসপেশির গড়ন আর উদরের কাঠামো বেশ চোখে লাগছে। ইরাম প্রথমটায় লজ্জা পেয়ে গেল। স্ক্রল করে চলে যাচ্ছিল, কিন্তু কিছু কমেন্ট তার মনোযোগ আটকে গেল। বেশিরভাগ মেয়েদের কমেন্ট। লুক এট দোজ ব্রেডস, অরা ফার্মিং, নিউ ড্যাডি ইন টাউন। ইরাম হাঁ করে তাকিয়ে রইল। ভাষার আগা মাথা কিছু সে বুঝতে পারছে না। যদিও ইংরেজিতে লেখা, তবুও ব্রেড কোথায়? ছবির কোথাও তো ব্রেড দেখা যাচ্ছে না। আবার ফার্মিং কোথায় যাচ্ছে? সাইবান তো কৃষক না। আর ড্যাডি? প্রোফাইলে দেয়া এক তরুণীর ছবি। এত বড় ধাড়ি মেয়ে একটা ইয়াং ছেলেকে ডাকে ড্যাডি? এই কোন যুগে এসে পড়লো? বাবা জানে তোমার? আপন মনেই বিড়বিড় করলো ইরাম। বহু কষ্টে পাল্টা রিপ্লাই করার ইচ্ছেটা দমন করে নিল। ছবিটার দিকে চেয়ে ভ্রুকুটি করল সে। এমন একটা ব্যক্তিগত ছবি পাবলিকলি দেওয়ার কি আছে? বিষয়টা যদি তেমন কিছু নয়, তবে ইরামের কেন রাগ হচ্ছে সে বুঝতে পারছে না।
ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে বসে রইল চুপচাপ। কিছুক্ষণ বাদেই নাস্তার টেবিল ভরে উঠল। সামিয়া, সারিকা আর আহমেদ সকলে এসে বসলেন। সামিয়া, সারিকা দুজনেই রেডি। সামিয়া যাবেন হাসপাতালে, সারিকা চেম্বারে। সে পেশায় একজন ডেন্টিস্ট। ভাইয়ের বিয়ের উপলক্ষে বেশ কয়েকদিন ছুটিতে ছিল, এখন আবার কাজ শুরু করেছে। সুগন্ধা আজ নাস্তা বেড়ে দিচ্ছে। ইরামকে পুরো দস্তুর বাইরের পোশাকে তৈরি দেখে সামিয়া শুধালেন, কোনো প্ল্যান আছে? ইরাম মাথা দোলালো। জি, কম্পিউটার কোর্সে ভর্তি হব। ওয়াও, বেশ ভালো আইডিয়া। সামিয়া প্রশংসা করলেন। সকলেই নাস্তায় ব্যস্ত। নীরবতার মাঝে একেবারে হঠাৎ করেই আহমেদ বলে বসলেন, বাড়ি ফেলে এখন বাইরে কাজ করার মতো নাটকটা করে সমাজে যতটুকু মুখ আছে ততটুকুতে চুনকালি না মাখালেও চলে। পাউরুটি ছিঁড়ে মুখে তুলতে তুলতেও থমকে গেল ইরাম। হতভম্ব হয়ে চেয়ে রইল শ্বশুরের দিকে। আহমদ নির্বিকার। সামিয়া রীতিমতো হাহাকার করে উঠলেন। মানে কি আহমদ? ভদ্র ভাষায় কথা বলো। বাড়ির মেয়ে কোনো কাজ করতে পারবে না? তুমি কি আদিম যুগের মানুষ? মেয়ে তো নয়, অনাকাঙ্ক্ষিত বউ। তো আমিও তো বাইরে কাজ করি, হাসপাতালে রাত কাটাই। তুমি তো কোনোদিন আমাকে এমন কথা বলনি। আহমদ বুঝি এক টুকরো তাচ্ছিল্যের হাসি হাসলেন। হতো আর ডাক্তার নয়। মেয়ে মানুষ ডাক্তার হলে আলহামদুলিল্লাহ, বাকি সব নাউজুবিল্লাহ। সত্যটা যত জলদি মাথায় ঢোকাবে ততই মঙ্গল তোমাদের। পর্ব 18। রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে সুগন্ধা। পিছনের সিটে ইরাম, তার কোলে ইজান। চুপটি করে বসে নিজের হাতে ধরা একটা ছোট্ট খেলনা দিয়ে খেলছে। প্রায় অনেকটা পথে গাড়ি চলল নিঃশব্দে। তারপর হঠাৎ মুখ খুলল সুগন্ধা। আপনি কিছু মনে করেন না আপা, আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের উপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখল। ঠোঁটে অদি মৃদু হাসি রেখে বলল, মনে না করার মতন কাজ তো খালু করেননি। তবে আমি ফাঁকা বলিতে বিশ্বাসী নেই। প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণে কথা ঘুরিয়ে ফেলল সে, শুধালো, কিছু মনে করো না সুগন্ধা। খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বাই এনি চান্স খালুর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ির মানুষ, আজকে নইলে কালকে এমনিই জানবেন। সত্যিটা হইল গিয়া, আম্মা জান বড় সাহেবের সম্পর্কটা গত 2 বছর ধরে ঢিলা দিয়ে চলতেছে। আমি তত বেশি কিছু জানি না, কখনো আকবরাই জিজ্ঞেস করতে চাইনি। কিন্তু 1 বছর হইল বড় সাহেব বাড়িতে থাকেন না, আলাদা থাকেন। ব্যবসার কাজে এদিক সেদিক, সেপারেশন টাইপ। কেন, কি, এত কিছু ঘাটি নাই। ভাইজান, সারিকা আপাও কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই। ব্যাপারটা ধোঁয়াশা। ইরাম সব শুনে মাথা দোলালো, পাল্টা প্রশ্ন করল না। এখন অনেক কিছুই ধরতে পারছে সে। সাইবানের বিয়েতে আহমেদের অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা আর ফিরেই শত্রু মনোভাবাপন্ন আচরণ করা। আহমদ উদ্দিন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলছে। ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গিয়েছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে। আচরণে তেমনটাই প্রকাশ পায়, শুধুমাত্র নামে এখনো স্বামী স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে ইরাম গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে কোলে নিয়ে এসে আশেপাশে তাকালো। 3 তলা একটা বিল্ডিং, নিচতলা সম্পূর্ণটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ইজান মায়ের বুককে চুপটি করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট্ট একটা চুমু এঁকে পায়ে পায়ে ভেতরে ঢুকলো ইরাম। ঢুকতেই রিসিপশনের মতো একটা জায়গা। একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের পিছনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কিবরিয়া, আজ সকালেই ফোন করেছিলাম। আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে যাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে। আমি ফর্ম রেডি করেই রেখেছি ম্যাম, আপনি ফিল আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল। ইরামকে একপাশে থাকার সোফায় বসতে ইশারা করলো। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হওয়ায় একদম শান্ত, পরিপাটি স্থান। ভিড়ভাট্টার বালাই নেই। ছোটখাটো একটা স্কুল টাইপের জায়গা। ইরাম যখন ফর্ম পূরণ করছে তখন আশপাশ দিয়ে যাতায়াত করা গুটি কতক ছেলে মেয়ে ফিরে তার কোলে বসা ইজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পেরে কাছেই চলে এলো, ইজানকে আদর করতে গেল। হাতে চকলেটও ধরিয়ে দিল, যেটা অবশ্যই ইজান খেতে না পারলেও প্যাকেট জিভে গুজে চুষতে লাগলো। ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলো ইরাম। টাকা জমা দিয়ে কোর্সে ভর্তি হওয়া হয়ে গেলে মেয়েটি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আমাদের ক্লাসগুলো একটু কুইক ট্যুর দিয়ে দিই। তাহলে পরের দিন আপনাকে কিছু খুঁজে পেতে কষ্ট করতে হবে না। ইরাম খুশিই হলো। রিসিপশনে অন্য একজনকে রেখে মেয়েটি ইরামকে করিডোর ধরে ভেতরে নিয়ে গেল।
আশেপাশের স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটা ছোট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইবা, পরীক্ষা ইত্যাদির কাজ করা হয়। মেয়েটি বলে দিল। মোটামুটি চারপাশ ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসছে, তখন ইরাম জিজ্ঞেস করলো, আর আপু, আমি যে রিকোয়েস্ট করেছিলাম সেটা? জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা। এই ডিমান্ড আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত, এই বিষয়ে কম্প্রোমাইজ করাটা কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকে কোর্সটা করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসেবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা। ইরামের চেহারা ঝুলে পড়ল। ও আচ্ছা। মেয়েটি থেমে জানালো, তবে মানসিক দায়িত্বকোণ থেকে বিষয়টা বিবেচনা করা হচ্ছে, কারণ আপনার মতো আরও অনেকেই আছে, কিংবা ভবিষ্যতেও আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারো সমস্যার কোনো কারণ না হয়, তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু ক্ষেত্রে উপস্থিতি রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য আপনাকে করতে পারছি না ম্যাম। এবার সামান্য হাসল ইরাম। না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো। করিডোর বেয়ে রিসেপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তেই নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলেমেয়ে কম্পিউটারের সামনে বসে আছে, আর একদম সামনে ডায়াসের উপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেদহীন শরীরে জড়ানো কালো শার্ট এবং ফর্মাল, চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখ, একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন। হাত নেড়ে সে বুঝিয়ে যাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দেব, আপনারা পয়েন্টগুলোর উপর ফোকাস করুন। সুন্দর লেখা এআইও লিখতে পারে। আপনাদের মনে রাখতে হবে, অনন্য হতে হবে নিজের স্বকীয়তা। ওকে? ইরাম থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখল। ক্ষণিকের জন্য মনে হলো এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারল না। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি পাশ থেকে ঝুঁকে জানালো, উনি আমাদের সবথেকে জনপ্রিয় এবং গুণী ট্রেনার, কায়সান রুশদি। ওনার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানেও উনি প্রোগ্রামিং, কম্পিউটার সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও দেন। রুশদি? হ্যাঁ, এবার নিশ্চিত সে শোনা শোনা লাগছে। তবে হুট করে কিছুতেই মনে পড়ল না ইরামের সত্যিকার স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করে ক্লাসের ভেতর থাকা কায়সান মাথা কাত করে তাকালো। ইরামের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল ইরাম, আর দাঁড়ালো না। দ্রুত উল্টো ঘুরে ছেলেকে নিয়ে হেঁটে গেল সে। সে খেয়ালই করল না কায়সানের দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করে গেল। ভর্তির কাজ শেষ হয়ে যাওয়ার পর ইরাম বাইরে চলে এলো। সুগন্ধার পরীক্ষা 40 মিনিটের ছিল, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধার কলেজের গেটের সামনে অপেক্ষা করছে, তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করলো। তেমন চোখে পড়ার মতো কিছু নয়, ক্লাসিক লাল কালো হোন্ডা। সেখানে বসে আয়েশ করে বাদাম চিবুচ্ছে একটা ছেলে, আরেকটা ছেলে ঠিক পেছনেই দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটোকে কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছিল ইরাম। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার। লং টাইমে ভুলে গেলেও কাছাকাছি সময়ে ঘটা ঘটনা ভালোই মনে থাকে। বাইক চোখে লাগার মতো কিছু না। আশেপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে, তবে ইরামের কেন যেন মনে হচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটাও ঠিক সেখানেই যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো চলে গিয়েছে তারা দুজনেই। তাতেই কি সন্দেহজনক হয়ে গেল? সুগন্ধা চলে আসায় বিষয়টা নিয়ে আর ভাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানেই থেকে গেল। অনুসরণ করলো না বিধায় ইরাম নিশ্চিত হলো সেই বেশি সন্দেহ করছিল। রাত প্রায় 2টা। সাইবানের শো এখন তুঙ্গে। সময় যত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধন হারা হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলোর নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিট ঠিক করছে সাইবান। এক হাতে হেডফোন ধরা কানের কাছে, শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণী উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনে হয় না জীবন নিয়ে বিন্দু মাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কতক রমণীত নাচতে নাচতে একেবারে সাইবানের কাছে ঘেসে এলো। হে মিস্টার ডিজে, ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস। পাল্টা হেসে উত্তর করলো সাইবান। আরেকজন তো একেবারে গা ঘেঁষে এসে সেলফি তুলে নিয়ে আবেশিত গলায় শুধালো, আজকের শোয়ের পর ফ্রি আছেন? ওয়ান হ্যাভ এ লিটল ড্রিঙ্ক উইথ মি লেটার? সাইবান নিজের বাম হাতটা তুলল। তার অনামিকায় একটি সিলভার আংটি জলজল করে উঠল। যদিও আংটিটা কোনো কারণ ছাড়াই আজ পরা হয়েছিল, সে আঙ্গুল দিয়ে সেদিকে নির্দেশ করে বলল, সরি মাই লেডি, আই হ্যাভ মাই ওন লেডি টু ড্রিঙ্ক উইথ। হাউ কিউট!
আশেপাশের কিছু মেয়ে উৎসাহ দিয়ে চিৎকার করে উঠল, আবার অনেকে মুখ ফুলিয়ে ফেলল। সাইবান অবশ্য কারো দিকেই মনোযোগ দিল না। সে মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল, লেটস গো! তীব্র বিটে কেঁপে কেঁপে উঠতে লাগলো চারপাশ। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি একটা গ্রানে ছেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান, তাই উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গোঝা লেপটে আছে তার, চিকচিক করছে আইব্রো পিয়ার্সিং। সকলে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্মত্ত হয়ে উঠেছে, তখনই একেবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দ ছেয়ে গেল চারপাশে। প্রথমটায় কেউই বুঝতে পারল না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখান বরাবর একটি ছেলে আরেকটি ছেলের উপর চড়াও হয়েছে, নিচে ফেলে ঘুষি মারছে। আধারি খেলায় বিষয়টা স্পষ্ট নয়। সাইবান ভ্রু কুচকে তাকালো, মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাত তুলে টিমকে ইশারা করলো। লাল নীল ডিস্কোলাইট নিভিয়ে উজ্জ্বল বাতি জ্বলে উঠল মুহূর্তেই। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। মারামারি হচ্ছে দুজন ছেলের মাঝে। সাইবান একটি দীর্ঘশ্বাস ফেলল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হরহামেশাই শোয়ের মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবেলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস? আরে আমার বাপকে চিনিস তুই? তোর মতো 14টা পিসকে কিনে ফেলতে পারবে অনায়াসে, আর আমি কিনা তোর ওয়ালেট নিব? ক্রেজি! তাহলে আমার ওয়ালেট কোথায়, চোর কোথাকার? সিকিউরিটি ভিড় ঠেলে এগোতে এগোতে সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মোক্ষম ধাক্কা লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটাকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে রেখে দুটো ছেলের মাঝখান বরাবর দাঁড়ালো। ওকে নাও বয়েস, স্টপ ইট। দুজনের বাপেরই অনেক টাকা, নাহলে এখানে স্ফূর্তি করতে আসতে না। সচিল! ছেলে দুটো থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো, তারপর সাইবানকে দেখল। আপনি মাঝখানে বাদ সাচ্ছেন কেন? বিষয় টাকার না, বিষয় হলো বেয়াদ্দবির। ওই শালা, তুই আমার ওয়ালেট নিলি কোন সাহসে? কতবার বলেছি নেইনি, আর শালা বলিস কাকে? মাদার! যা, এবার আমিই নিয়েছি তোর ওয়ালেট। কার কি বাল ছিড়বি ছিঁড়ে দেখা দেখি। দুজন দুজনের দিকে আবারও তেলে গেল। মাঝখানে সাইবান স্যান্ডউইচ হয়ে গেল। একেবারে যাচ্ছে তাই অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেললো, দুজনকে একে অপরের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে, বাইরে বাইরে ফেলান দুটোকে, বদমাইশ! ইয়েস, জাস্ট থ্রো দেম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিচ্ছে। এই চরম বিশৃঙ্খলার মাঝেই সাইবানের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনেও এই ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গিয়েছে, তাই ফোন কেটে বন্ধ করার জন্য হাতে তুলতেই সে থমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে উঠল, হুস! তারপরে সকলের উদ্দেশ্যে রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল, এভরিওয়ান শাট দ্য ফাক আপ রাইট নাও। কেউ যদি আগামী 2 মিনিটের মধ্যে একটা টু শব্দ করেছে, তো পার্সোনালি তার ভোকাল কর্ডের ক্ষমতা দেখে নেব আমি। তার কণ্ঠস্বরে অদ্ভুতের একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধহয়। সিকিউরিটি, চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ, এমনকি ঝগড়ার কারণ ছেলে দুটো অবধি জমে গেল। সাইবান সকলের মাঝখানে দাঁড়িয়েই ফোন রিসিভ করলো। ইয়েস মাই প্রেশিয়াস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশের কেউ কোনো তালমিল না পেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ইরামের কণ্ঠস্বর। শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশি মিস করছেন হাজব্যান্ডকে? হাজব্যান্ড শব্দটাতে একটা আলাদাই জোর দিল সাইবান। তির্যক হাসি ফুটল তার ঠোঁটে। ইরাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড বোঝা যাচ্ছে, কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন, মাইন্ড করব না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখেছো যেতে চাই কি না? ও, হাউ ক্রুয়েল অফ মি! আপনি হানিমুনে আসতে চান, সেটা আমাকে আগে বলবেন না। আলাদিন! চেহারা দেখা না গেলেও সাইমা নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা ইরামের গাল দুটো লালচে হয়ে উঠেছে। উজ্জ্বল শ্যামলা ত্বকে লালচে ভাবটা দেখলেই তার কেমন পাগল পাগল লাগে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তার ধাঁচ লক্ষ্য করে ইরাম বিষয় পাল্টে ফেলল। যাকগে, শোয়ের মাঝখানে ফোন রিসিভ করলে কিভাবে? আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠাতে রাজি আছি। বুঝেছি, সিলেট গিয়ে তোমার মাথাটা আসলেই নষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো চায়ের দেশে বসে, তাতে যদি মস্তিষ্কের জটটা একটু খোলে। খিলখিল করে হাসলো সাইবান। মস্তিষ্কের জটে জটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি? ইরামের দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো জিনিস থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ, শো শেষ হওয়ার সাথে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খেয়ে তারপরে ঘুমাবে।
আমি কালকে আর ফোন দেব না, দিলে উল্টাপাল্টা কথাবার্তা শুরু করবে। রাখছি। যথা আজ্ঞা, পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটেই দিল ইরাম। সাইবান ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একেবারে জ্বালিয়ে ফেলেছে কয়েক মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতে এসে ভরকে গেল। সকলে তখনও একদম চুপ করে বাধ্য শিশুর মতন দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে। সাইবান বাঁকা হাসলো। হে, ওয়াইফি কামস ফার্স্ট। নাও, কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবানের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনও বুকের ভেতর ধুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকের সোফায় বসে থাকা সামিয়া এবং সারিকা দুজনেই তার দিকে রীতিমতো হা করে তাকিয়ে আছে। আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগেই। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর ইরাম রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়া ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণী অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছে অতপর। সামিয়ার চোয়াল ফাঁক হয়ে গিয়েছে। অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। ইরাম একটা ঢোক গিলল। কি ব্যাপার, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙ্গুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, ওয়েট, সাই শোয়ের মাঝখানে ফোন অন রেখেছে? ও তোমার কল রিসিভ করেছে? দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুটে আসলো সামিয়ার তরফ থেকে, যার পর নাই হতবাক তারা। তবে ইরাম এর কারণ উদ্ঘাটন করতে পারল না। ফ্যালফ্যাল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল। তারা তো অবাক কেন হচ্ছে, যেন সাইবান জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি। গেস মেবি নট। তো শুনলেন জাবিন ফোরকানের লেখা আমার আলাদিন গল্প থেকে পর্ব 15, 16, 17, 18। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।